ছোট বৌদি, কি হলো বিজলি? তোর এখন এত কিসের এমার্জেন্সি? না মানে নিচে যেন কারা এসছে, তোমাকে ছোট বৌদিকে খুঁজছে। এখন আবার কারা এলো? আমি কি করে জানবো বাপু? একজনকে আগে দেখেছি, অন্যজনকে জন্মে দেখিনি। তোমাকে ছোট বৌদিকে খুঁজছে, ওনারা অপেক্ষা করছে। শিগগিরই চলো। আপনি তাহলে চেঞ্জ করে আসুন। হঠাৎ করে বাড়িতে এই সময় আবার আমাদের সঙ্গে কে দেখা করতে এলো?
এই হাসি ছিল না? এখন আবার কি এলো? বড় বৌমা, ও বড় বৌমা, এই বিজলি কোথায় গেলি সব? কে এসছে বল, কে এসছে? মা, ওনারা আপনি এই আপনি গায়ক রমেন দাস না? হ্যাঁ, আমি ঠিক চিনেছি। ও বাবা, কত ছবি দেখেছি আপনার। একদম ঠিক ধরেছেন, উনি হলেন সেই বিখ্যাত সিঙ্গার রমেন দাস। নিখিল, আমি ওনাকে অনেক করে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই মানতে চাইছেন না। আমি বললাম যে কৃষ্ণকলি অসুবিধা আছে, কিন্তু উনি বললেন তোমাদের বাড়িতে এসে নিজে একবার ওর সাথে কথা বলবে। কি কথা রে নিখিল? আমি সব বলবো মা জননী। আপনি আমার গুরুজন, তার আগে আপনি আমার প্রণাম নিন। এমা থাক থাক থাক, ছি ছি ছি, দেখো এত বড় গায়ক কেন পায়ে হাত দিয়ে প্রণাম করছে? আমি কিন্তু আপনার গান খুব পছন্দ করি, জানেন তো। এই যে আমার ছোট বৌমাটি, এ হলো মেয়েদের মধ্যে সেরা, আর আপনি হলেন ছেলেদের মধ্যে সেরা। এমন কোনো লোক আছে নাকি যে আপনার গান শোনেনি? আসলে গায়কের কাছে তো সঙ্গীতই সব। সঙ্গীত আমাদের সাধনা। দেশে বিদেশে আমাদের সংস্কৃতি, আমাদের গান পৌঁছে দেওয়াই তো আমার উদ্দেশ্য। আপনি এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ বসুন। বৃন্দাবন দা, ওনাদের শরবত দাও তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি ছোটদা দাও। আচ্ছা, আলাপ করে দীপ। নিখিল কৃষ্ণকলির হাজবেন্ড। নমস্কার। প্লিজ। নিখিলবাবু, আমি এখন বসবো না। আসলে আমার মনটা না খুব খারাপ। যখন থেকে আমেরিকায় বসে শুনতে পেলাম যে কৃষ্ণকলি আমার প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছে, আমি না, আচ্ছা কি এমন অন্যায় আমার? কৃষ্ণকলি, তুমি বলো না, তোমার দাদারে কি অন্যায় যে যার জন্য তুমি আমার প্রস্তাবকে এইভাবে ফিরিয়ে দিলে? এই লোকটা মোটেই সৎ না। ওনার চোখটা কেমন যেন অন্য কথা বলে। ইনি কিছুতেই ভালো মানুষ হতে পারেন না। না, মানুষকে চিনতে আমি এতটা ভুল করব? প্রস্তাব মানে কি প্রস্তাব রে? মা জননী, কৃষ্ণকলির গলা শুনে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম ওর সাথে যুগলবন্দি করে কয়েকটা গান গাইবো, একটা গানের অ্যালবাম তৈরি করব। আরে এ তো দারুণ প্রস্তাব। গায়ক রমেন দাস তোমার সঙ্গে যুগলবন্দি করতে চাইছে, আর তুমি না করছো? না, আসলে শ্যামা কয়েকটা দিন নিজে নিজেই গান গাইতে চাইছেন, তাই যুগলবন্দি করতে চাইছেন না। কিন্তু কিন্তু কেন? কিসের জন্য? কি অসুবিধা আছে আমাকে একটু বলবে নিখিল বাবু? যদি সেরকম হয়, কৃষ্ণকলির সময় মতো, ওর পছন্দ মতো আমি স্টুডিও বুক করব। তোমার দাদা তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসছে। তুমি বোন হয়ে আমাকে ফিরিয়ে দিও না। দেখো, আমি কোনোদিনও কারোর সাথে যুগলবন্দি করে গান গাওয়ার কথা ভাবতেই পারিনি, কিন্তু তোমার গলা, সে তো ঈশ্বর প্রদত্ত গলা। যখন প্রথম আমি তোমার গান শুনলাম, আমি ভাবলাম এই তো সেই কণ্ঠ, এই তো সেই দেবী কণ্ঠ, যার সাথে আমি না গান গাইলে আমার জীবন ধন্য হবে না। আর তাই সুদূর আমেরিকা থেকে তোমার সাথে গান গাওয়ার জন্য এসেছি। আচ্ছা, তোমার কি অসুবিধা কৃষ্ণকলি? তুমি আমাকে বলতে পারো। আমি জানি তোমার গান তোমার কাছে সাধনা। তুমি কীর্তন, বাউল অঙ্গের গান গাও। আমি সে গানও গাইতে পারি, তাতে আমার কোনো অসুবিধা নেই। তোমার যেটা ভালো লাগবে, যেটা তোমার পছন্দের, সেই গানটাই আমি গাইব, যাতে তোমার কোনো অসুবিধা না হয়।
তাতে আমার বাউলাঙ্গের গানেরও চর্চা হয়ে যাবে। আপনি অনেক বড় গায়ক, আপনার গান কত শুনেছি, আপনাকে কত টিভিতে দেখেছি। আজ তো আমি বিশ্বাসই করতে পারিনি যে আপনি নিজে আমাদের বাড়িতে এসে যুগলবন্দি করার প্রস্তাব দেবেন। কিন্তু বিশ্বাস করুন, আমি এই সবে সবেই আমার গানের যাত্রা শুরু করেছি, তাই আমি একা গাইলেই স্বচ্ছন্দ বোধ করব। দয়া করে কিছু মনে করবেন না, আর পারলে আমাকে ক্ষমা করে দেবেন। আমি নিজেকে তৈরি করি, আরো ভালো করে প্রস্তুত করি নিজেকে, তারপর না হয় আপনার প্রস্তাবের কথাটা ভেবে দেখব। এসো শিগগিরই এসো। শ্যামা, হ্যাঁ শ্যামা, আমি তো বুঝতেই পারছি না ওনার মতন গায়কের প্রস্তাবটা তুই এত সহজে নাকচ করে দিচ্ছিসই বা কি করে। আসলে ওদের বাবা আজকে একটু ক্লান্ত, তাই ওপরের ঘরে বিশ্রাম নিচ্ছেন। উনি থাকলেও কিন্তু শ্যামাকে গান গাইতেই বলতেন। হ্যাঁ শ্যামা, এখনো দেখ, ভালো করে ভেবে দেখ, তুই ঠিক সিদ্ধান্ত নিচ্ছিস? মানে আমার কিন্তু মনে হচ্ছে না, তুই আরেকটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নে না। আমিও না অনেকবার কৃষ্ণকলিকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু মানছেই না। ও তো এক ডিসিশনে স্টে করে আছে। ইনফ্যাক্ট আমি নিখিলের সাথেও কথা বলেছি। মা, বলছিলাম নিশ্চয়ই শ্যামার কোনো অসুবিধা আছে, তাই করতে চাইছেন না। আর ওনাকে এই ব্যাপারে জোর করে তো কোনো লাভ নেই। তাছাড়া গানের ব্যাপারটা এমন, এটাতে কাউকে জোর করা যায় না, এটা মন থেকে আসতে হয়, না হলে মানুষের মন অবধি কি করে পৌঁছবে মা? রমেন বাবু, আমার ভীষণ খারাপ লাগছে। মানে আপনি প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন, শুধুমাত্র কৃষ্ণকলি আপনার প্রস্তাব মানছে না বলে আপনি সর্বত্র হাতে ধরে দাঁড়িয়ে আছেন। প্লিজ আচ্ছা আচ্ছা, আমার একটা অন্য অসুবিধা মনে হচ্ছে নিখিল বাবু। সেটা সব গায়ক গায়িকারই থেকে থাকে, আর সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আসলে কৃষ্ণকলি যে ঘরানার গান গান, আমি তো হুবহু সেই ঘরানার গায়ক নই। তবে আপনি চিন্তা করবেন না কৃষ্ণকলি, আমি আধুনিক পুরনো গান গাইলেও আপনার ঘরানার গান গাইতে পারবো, তাতে আমার কোনো অসুবিধা হবে না।
মন প্রাণ একেবারে জুড়িয়ে গেল। কি অসাধারণ গান! আজ সামনে থেকে আপনার গান শোনার সৌভাগ্য হলো, আমি তো ভাবতেই পাচ্ছি না। ভাবা যায়? এতদিন রেডিওতে শুনেছি আর টিভিতে দেখেছি, আজকে সামনাসামনি আপনার গান শুনবো ভাবতেই পারিনি। মুগ্ধ হয়ে গেছি। কৃষ্ণকলি, বোন, তুমি আমার প্রস্তাবকে এভাবে ফিরিয়ে দিও না। তুমি দেখো, তোমার কোনো অসুবিধা হবে না। আমি তোমাকে বলছি, তুমি আমার সাথে গান করতে স্বচ্ছন্দ বোধ করবে। আসলে কি, আমার অনেক ব্যস্ততা, তার মধ্যে ওই সুদূর আমেরিকা থেকে আমি তোমার সাথে গান গাইবো বলে এখানে এসেছি। আমাদের দুজনের যুগলবন্দি গান বাংলার গানের জগতে একটা নতুন অধ্যায় তৈরি করবে, ইতিহাসের একটা নতুন অধ্যায়। যারা নতুন নতুন গান গাইতে আসবে, তারা যখন আমাদের গান শুনবে, আমাদের নাম করবে, আমাদের দ্বারা অনুপ্রেরণা পাবে। তুমি দেখো। এই মা, আপনি এতবার কেন অনুরোধ করছেন? আমারই কেমন কেমন লাগছে। সে আমার লক্ষ্মী মেয়ে, আমার একটু ভেবে দেখ না। দেখ ভালো করে ভেবে, হয়তো আপনাদের যুগলবন্দি সঙ্গীত জগতে একটা ইতিহাস তৈরি করে দেবে, এমনও তো হতে পারে। হ্যাঁ, ইয়ে মানে বলছিলাম যে আমারও না তাই মনে হয় কৃষ্ণকলি। তুমি এই সুযোগটা এত সহজে হাতছাড়া করো না প্লিজ। আমি আপনাদের কিভাবে বোঝাবো বলুন তো, যে এই লোকটা এমনি এমনি এ বাড়িতে আসেনি। এর নিশ্চয়ই কোনো একটা স্বার্থ রয়েছে। এত সহজ সরল লোক উনি না, এটা হতেই পারে না। আমার কৃষ্ণ আমাকে ভুল বলতেই পারে না। আমার কৃষ্ণ যেন বারবার করে আমাকে বলে দিচ্ছে, এই লোকটার সঙ্গে যুগলবন্দি গাইলে হয়তো এই পরিবারে কোনো অশান্তি হতে পারে। এই মেয়ে, কি এত ভাবছিস বলতো তখন থেকে? কি ভালো প্রস্তাব, রাজি হয়ে যায়, রাজি হয়ে যায়। দেখ, তোর শ্বশুরমশাই যদি এখানে থাকতো না এখন, রাজি হয়ে যেতে বলতো কিন্তু। দেখ না বাবা, রাজি হয়ে যা। শ্যামা, সবাই যখন বলছে, আপনি আরেকবার একটু ভাবুন প্লিজ। আমি আপনার মনের কথা বুঝতে পারছি, কিন্তু আপনার এই মনের দ্বিধাটাকে তো কাটাতেও হবে। তাই বলছিলাম, আপনি প্লিজ আরেকবার ভাবুন। তাছাড়া আমি আপনার পাশে আছি, দরকার হলে আপনাকে এই ডিসিশন নিতে হেল্পও করব। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই যখন এত করে বলছেন, আমি না হয় আর একবার ভেবে দেখব। কিন্তু তার আগে আমি কাল একবার বাবার সঙ্গে কথা বলে নিই, তারপরই আমি আমার সিদ্ধান্তটা জানাবো। তুমি যে এটা বললে, এটাই আমার কাছে যথেষ্ট কৃষ্ণকলি। আমি জানি তুমি তোমার দাদাকে ফেরাবে না। মা জননী, এবার আমি চা খাবো। আপনি চা বানাতে বলুন। হ্যাঁ নিশ্চয়ই, বড় মামা চায়ের ব্যবস্থা করো। হ্যাঁ মা, বিজলি বৃন্দাবন একটা আয় না। বড় দিদি দাঁড়াও, আমিও যাব। আরে কি নাম তোমাদের? এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। কি নাম তোমাদের? আমার নাম তাতান আর ওর নাম ডোডো। বাহ, বেশ নাম তো। তবে পরের বার আসলে এই কে তাতান আর কে ডোডো আমি তো চিনতেই পারবো না। আচ্ছা, তোমরা আমাকে রমেন আঙ্কেল বলো। হ্যাঁ, আমি না আমেরিকাতে একটা বাড়ি বানিয়েছি প্রকৃতির মধ্যে, যেখানে নিশ্চিন্ত মনে সুরের সাধনা করা যায়, যাতে কেউ কখনো কোনো রকম ভাবে ডিস্টার্ব না করে। শ্যামা মনে মনে একটা সংকটের মধ্যে রয়েছে। উনি মানুষ হিসেবে রমেন দাসকে পছন্দ করেন না। রমেন দাসের চোখের মধ্যে উনি একটা খারাপ লোককে খুঁজে পান। শ্যামার এই সংকটটাকে আমি কোনোভাবে কাটিয়ে দিতে পারবো, কিন্তু কিন্তু সত্যি যদি গায়ক রমেন দাস
ভালো লোক না হন